আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর রাজীব কুমার সাহা স্যার। তিনি এখন বর্তমানে কর্মরত আছেন মেডিসিন অ্যান্ড টেস্ট স্পেশালিস্ট হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হসপিটালে। স্যার কথা বলবেন ফাইনাল প্রফ মেডিসিন রিটেন প্রিপারেশন রেসপিরেটরি সিস্টেম পার্ট 2 নিয়ে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। স্যার আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ ফাতেমা। আর এক্সিস মেডিকেল স্কুলের মাধ্যমে সবাইকেই আজকের এই রিটেন এক্সাম প্রিপারেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকে শুরু করতে যাচ্ছি আমরা মেডিসিন রিটেন পার্টের রেসপিরেটরি যে আমরা রিটেন কোশ্চেনগুলো সলভ করছিলাম সেটারই হচ্ছে ধারাবাহিকতা। আজকে পার্ট 1 এ আমরা কয়েকটি টপিক আলোচনা করেছি। মোস্ট প্রবাবলি 3টা টপিকস আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আবার শুরু করতে যাচ্ছি 4 থেকে 5টি টপিকস আজকে আলোচনা করব। তো আমি সরাসরি চলে যাচ্ছি যে ওই রিটেনের যে কোশ্চেন একটা ব্যাংকের মতো আছে, যে কোশ্চেন গুলা ধরে ধরে আলোচনা করলে হবে কি যে মোটামুটি অনেকগুলা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট টপিকস কে টাচ করা হবে। আর হচ্ছে রিটেনের ব্যাপারে সবসময় যেটা বলতে যাচ্ছি যে রিটেন যদি ভালো করতে হয় তাহলে কিন্তু ওই টপিকস এবং ওই চ্যাপ্টার সম্বন্ধে একটা ডিটেলস ধারণা লাগবে আর কি। যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে কিন্তু ওই রিটেনে খুব ভালো রেজাল্ট করা যাবে না। বিশেষ করে যে শুধু যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন হিসেবে যদি কেউ রিটেন হিসেবে রিটেন সলভ করতে যায় তাহলে তার কনসেপশন কখনোই ভালো হবে না। সো ইম্পর্টেন্ট হচ্ছে যে আগে ওই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে ওই চ্যাপ্টারটা সম্বন্ধে প্রত্যেকটা ডিজিজ আলাদা আলাদা পড়ে তারপরে যদি ওই কোশ্চেনের রিটেন গুলো সলভ করা হয় তাহলে খুব সংক্ষেপে মেন কথাগুলো লেখা যাবে। এবং হলো যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস যেটা হবে যে প্রত্যেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, প্রত্যেকটা ইনভেস্টিগেশন তখন সবগুলা পার্টকে টাচ করা যাবে। এই জন্য যে শুধু কোশ্চেন ধরে ধরে রিটেন সলভ করাটা উচিত না। আমি অবশ্য কোশ্চেন ধরে ধরেই যাচ্ছি, কিন্তু আমার যেহেতু এই সাবজেক্ট গুলো পড়া আছে ভালো, এই জন্য হয়তো আমার সমস্যা হচ্ছে না। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে রিটেন সলভ করার আগে অবশ্যই ওই চ্যাপ্টারটা ফুল পড়ে তারপরে সলভ করলে একটা ভালো ভালো রেজাল্ট করা যাবে। তো আমি কথা না বাড়িয়ে মানে আজকের এই কোশ্চেন গুলাই চলে যাই, দেখি আজকে কি কি টপিকস এর উপরে আমরা আলোচনা করতে যাচ্ছি। এগুলো আমরা আরেক ক্লাসে আলোচনা করেছি। রেসপিরেটরি ফেলিওর থেকে আজকে আমরা শুরু করি তাহলে। যে রেসপিরেটরি ফেলিওর রিটেন যদি আসে তাহলে কিন্তু খুব যে ডিটেলস আসবে তা কিন্তু না। রেসপিরেটরি ফেলিওর আসলে একটি কন্ডিশন, যে কন্ডিশনটা অনেকগুলা কারণে হয়ে থাকে। মানে রেসপিরেটরি ফেলিওর মানে যেখানে পেশেন্টের হাইপোক্সিয়া তো থাকছেই মাস্ট, পেশেন্টের অক্সিজেন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 8 কিলো প্যাসকেলের নিচে চলে আসছে। এবং আমরা যদি ওটা মিলিমিটার অফ মার্কারে দেখি তাহলে 60 এর নিচে থাকবেই। স্যার আপনার স্লাইড শো করতেছে না। ওকে, সরি। দেখা যাচ্ছে এটা জি স্যার দেখা স্লাইডটা। যাচ্ছে এখন। ওকে, সরি। ওকে স্যার। তাহলে থ্যাংক ইউ। তো আমরা যে আজকে টপিকসটা শুরু করতে চাচ্ছিলাম হচ্ছে রেসপিরেটরি ফেলিওর দিয়ে। তো রেসপিরেটরি ফেলিওর একটা বড় একটি চ্যাপ্টার, কিন্তু আমাদের যদি রিটেনের জন্য ধরি তাহলে বা আন্ডার গ্রাজুয়েটে ধরি তাহলে রেসপিরেটরি ফেলিওরে কিন্তু খুব বেশি জিনিস পড়া লাগবে না। শুধু কয়েকটি বেসিক জিনিস মনে রাখলেই হবে। সেটা হচ্ছে রেসপিরেটরি ফেলিওর মানে হচ্ছে হাইপোক্সিয়া থাকবেই।
মানে অক্সিজেন কমে যাচ্ছে, সেখানে অক্সিজেন যদি 8 kPa অথবা 60 মিলিমিটার অফ মার্কারি নিচে চলে আসে, তাহলে আমরা এটাকে রেসপিরেটরি ফেলিওর বলতেছি। এটা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। আর যদি পাশাপাশি যদি দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেছে এবং সেটা মোর দেন 6 kPa অর 45 মিলিমিটার অফ মার্কারি, তাহলে আমরা এটাকে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর বলবো। তার মানে টাইপ 1 আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ভিতরে মেইন পার্থক্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেল ইনক্রিজ করেছে কি করেনি। যদি এটা কার্বন ডাইঅক্সাইড লেভেল যদি ইনক্রিজ করে, তার মানে 6 kPa উপরে যায়, তাহলে সেটা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হবে। আর যদি সেটা কার্বন ডাইঅক্সাইড লেভেল নর্মাল থাকে এবং হলো অক্সিজেন লেভেল যদি শুধু কমে যায়, 8 kPa নিচে চলে আসে, তাহলে আমরা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর বলবো। এখন বাই ডেফিনিশনই আমরা এইভাবে দেব যে যদি হাইপোক্সিয়া থাকে এবং অক্সিজেন লেভেল যদি 8 এর নিচে থাকে, তাহলে সেটা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। এবং এই কার্বন অক্সিজেন লেভেল যখন 8 এর নিচে আছে, পাশাপাশি যদি কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, তাহলে আমরা এটাকে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর বলবো। তো টাইপ 1 এবং টাইপ 2 ভেতরে এই বেসিক পার্থক্য হচ্ছে এটা। তো এখন আরেকটা ব্যাপার হলো যে এখন যদি কজ লিখতে বলে যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের কি কি কজ আছে, তো সেটার ইম্পর্টেন্ট কজ হিসেবে ধরলে হচ্ছে যে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা একটি ইম্পর্টেন্ট কজ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। আর 2 নাম্বার কজ যদি বলি তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া যদি থাকে তাহলে পেশেন্টের টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হবে। সাথে আরো কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে কাইফোস্কোলিওসিস অর মায়োপ্যাথি, এগুলোতেও টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হবে। আবার টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের যদি সাডেন হয়, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর সাডেন কিছু কজ আছে যে হঠাৎ করেই টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করছে, তো সেগুলোর ভিতরে আছে হচ্ছে অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা অর অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি, অর যদি কোনো কারণে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে সাডেনলি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করবে। তো টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আসলে আমার মনে হয় এই কজগুলাই ইম্পর্টেন্ট। আর যদি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের কিছু কজ পরীক্ষায় চলে আসে, তাহলে আমরা এটাকে যে ভাগ করে দিব যে টাইপ 1 ফেলিওর সাধারণত অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমাতে হয়, আবার পালমোনারি এম্বোলিজম হলে হয়, নিউমোনিয়াতে হয়, এআরডিএস হলে হয়। এগুলোতে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হয়। আবার কিছু ক্রনিক কজ আছে যেখানেও টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হয়, তার ভিতরে হলো সিওপিডি এবং ডিপিএলডি। ডিপিএলডি একটা ইম্পর্টেন্ট কজ যেখানে লাং ফাইব্রোসিস এবং টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হয়ে থাকে। তো আমার মনে হয় এই কজ গুলা জানলেই হবে। এবং ম্যানেজমেন্ট যদি কোনো কারণে পরীক্ষায় আসে, তাহলে ইম্পর্টেন্ট হলো যে অক্সিজেন থেরাপি। অনেক ক্ষেত্রে অক্সিজেনের পাশাপাশি পেশেন্টকে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিয়ে থাকি। আবার সেই ক্ষেত্রে নন ইনভেসিভ ভেন্টিলেটর ইউজ করতে পারি এবং ভেন্টিলেটরি সাপোর্ট রাখতে পারি। তো রেসপিরেটরি ফেলিয়ারের এই কয়েকটা মোড অফ ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট আর কি। আর অ্যাকর্ডিং টু দ্য কজ, যে কজের কারণে হলো সেইটার ম্যানেজমেন্ট তো দিতেই হবে। এখন অক্সিজেন থেরাপির উপরে যদি কোনো শর্ট নোট আসে, তাহলে এটা লেখা যেতে পারে এইভাবে যে অক্সিজেন থেরাপি আমরা কখন দিব, যে পেশেন্টের যখন হাইপোক্সিয়া থাকে। তো অক্সিজেন আমরা হাই ফ্লো অক্সিজেন থেরাপি দিতে পারি, আবার লো ফ্লো অক্সিজেন থেরাপি দিতে পারি। হাই ফ্লো অক্সিজেন থেরাপি আমরা কখন দেই? হাই ফ্লো অক্সিজেন থেরাপি আমরা সাধারণত আহ, যদি 36 লিটার/মিনিটের উপরে আমরা অক্সিজেন দিই, সেটা হচ্ছে হাই ফ্লো। আর যদি আমরা 21 থেকে 28 আর 35 পর্যন্ত দেই, সেটাও হচ্ছে সেটা লো ফ্লো অক্সিজেন থেরাপি। সো আমরা হচ্ছে যে অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর যদি থাকে, তাহলে আমরা হাই ফ্লো নেজাল হাই ফ্লো অক্সিজেন থেরাপি দেই, লাইক নিউমোনিয়া, এআরডিএস এইসব ক্ষেত্রে। কিন্তু ব্রঙ্কাল অ্যাজমা এসব ক্ষেত্রে। আর যদি দেখা যায় যে পেশেন্টের সিওপিডি থাকে বা হাইপার ক্যাপনিয়ার ফিচার থাকে, তো তখন কিন্তু আমরা পেশেন্টকে লো ফ্লো অক্সিজেন থেরাপি দিয়ে শুরু করি।
তো এই এই নেজাল তো অক্সিজেন থেরাপি আমরা কিভাবে দিতে পারি? এখানে আমরা ওই যে নেজাল ক্যানুলা দিয়ে দিতে পারি, ভেন্চুরি মাস্ক দিয়ে দিতে পারি। এগুলো আমরা এখানে শর্ট নোট হিসেবে দিতে পারি। আবার কিছু কিছু কন্ডিশন আছে, যেরকম আমরা লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন থেরাপি দেই, লাইক সিওপিডি সাথে যদি পালমোনারি হাইপারটেনশন, কর পালমোনারি থাকে, পালমোনারি হাইপারটেনশন থাকে, অ্যাঙ্কেল ইডিমা থাকে, তা এইসব ক্ষেত্রেও পলিসাইথেমিয়া থাকে, এসব ক্ষেত্রেও কিন্তু আমরা লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন থেরাপি দিয়ে থাকি। তো অক্সিজেন থেরাপি সম্বন্ধে আমার মনে হয় যে এই কয়েকটি জিনিস পড়লেই আমার মনে হয় হবে। এরপরের যদি আমরা টপিকটাই যাই, যে পরের টপিকটা কি আছে, যে পরের টপিকটা হচ্ছে প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশন সম্বন্ধে রিটেনে কিভাবে কোশ্চেন আসতে পারে তার কিছু এক্সাম্পল এখানে দেয়া আছে, যে ফিজিক্যাল সাইন অফ প্লুরাল ইফিউশন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার অফ লেফট সাইডেড মডারেট প্লুরাল ইফিউশন। তো এই পেশেন্টটার প্লুরাল ইফিউশনের এই যে তারপরে যে কোশ্চেনটা, যে এ 30 years old man presented with right-sided chest pain with high fever and cough, and his chest X-ray shows homogeneous opacity with eccentric upper margin in the right side. তো এখানে যেটা চেয়েছে যে সাইন অফ প্লুরাল ইফিউশন and how will you treat a case of pleural effusion. তো প্লুরাল ইফিউশনের ফিজিক্যাল সাইন এটা এবং ক্লিনিক্যাল ফিচার, এটা কিন্তু কয়েকটা কোশ্চেন মিলেই এটা আলোচনা করা হয়েছে। তো এগুলা যদি আসে তাহলে আমরা প্রথমে বলবো যে ক্লিনিক্যাল ফিচার কি হতে পারে প্লুরাল ইফিউশনের। তো 1 নাম্বার ফিচার আমরা বলবো যে প্লুরাল ইফিউশনের যে পেশেন্টের যে সাইডে প্লুরাল ইফিউশন, সেম সাইডে চেস্ট পেইন থাকতে পারে। 2 নাম্বার হচ্ছে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, কাফ থাকতে পারে। পেশেন্টের পেশেন্টের যদি ইটিওলজির উপর বেসিস করে পেশেন্টের ফিভার, ওয়েট লস, পেশেন্টের অ্যানোরেক্সিয়া, এই ধরনের ফিচার থাকতে পারে। তার মানে হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি সিমটম লাইক চেস্ট পেইন, কাফ, শর্টনেস অফ ব্রেথ, এগুলোর পাশাপাশি কিছু সিস্টেমিক ফিচার যেমন ফিভার, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, এইগুলা মিলে একটা পেশেন্টের প্রলিফেশনের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাছাড়া আদার যে কজ গুলো আছে সেগুলো অনুসারে যে ওই ডিজিজ গুলার কিছু সিমটম থাকতে পারে। তো এই ক্লিনিক্যাল হিস্ট্রিতে আমরা এই সিমটম গুলা আমরা দেখব। এখন যদি সাইন বলে যে হোয়াট আর দ্য সাইন অফ প্রলিফেশন, তাহলে প্রলিফেশনের সাইনের ভিতরে আমরা পেশেন্টকে এক্সামিনেশনে যেগুলো পাওয়া যায় সেগুলো লিখবো, যে পেশেন্টকে আমরা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করব, এবং এক্সামিনেশনের ভিতরে ইন্সপেকশন, পালপেশন, অসকালটেশন এন্ড ইন্সপেকশন করব, পালপেশন করব, পারকাশন করব এন্ড অসকালটেশন করব। তো ইন্সপেকশনে প্রলিফেশন যে সাইডে পাওয়া যাবে সেই সাইডের চেস্ট মুভমেন্টটা রেস্ট্রিক্টেড থাকবে, যে ওই সাইডটা মুভমেন্টটা কম হবে। এবং অনেক সময় যদি প্রলিফেশন ড্র করা হয় সেক্ষেত্রে প্রলিফেশনের একটা ব্যান্ডেজ অর পাংচার মার্ক থাকতে পারে, যে এইখানে একটা নিডেল দিয়ে পাংচার করা হয়েছে, সেখানে একটা মাইক্রোপোর দিয়ে আমরা ব্যান্ডেজ করে রাখি, ব্যান্ডেজ পাওয়া যেতে পারে। তো ইন্সপেকশনে আমরা এটা দেখার পরে পালপেশন যখন করব তখন আমরা দেখবো ট্রাকিয়া। ট্রাকিয়া যে সাইডে প্রলিফেশন আছে তার অপোজিট সাইডে শিফটেড হয়ে যাবে যদি ম্যাসিভ প্রলিফেশন হয়। আর যদি মাইল্ড হয় তাহলে সেক্ষেত্রে ট্রাকিয়া শিফট নাও হতে পারে। আবার অ্যাপেক্স বিট সেম, যে যে সাইডে প্রলিফেশন সেই সাইডে এটা আহ সেই সাইড থেকে অপোজিট সাইড এটা শিফটেড হয়ে যাবে। আর যদি সেটাও ম্যাসিভ হয় আর মাইল্ড ক্ষেত্রে অ্যাপেক্স বিট চেঞ্জ আমরা নাও পেতে পারি। আর হচ্ছে চেস্ট এক্সপান্সিবিলিটি, যেটা যে ওই যে সাইডে ইফিউশন সেই সাইডে কমে যাবে, ইট উইল বি ডিমিনিশড। অ্যান্ড তারপরে যদি আমরা পার কাজ করি, খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং সেটা হচ্ছে স্টোনি ডাল, স্টোনি ডালনেস পাওয়া যাবে। তো এই স্টোনি ডালনেস পাওয়া গেলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এখানে হয়তো বা প্রলিফেশন আছে। ব্রেথ সাউন্ড অসকালটেশন করলে ব্রেথ সাউন্ড সেখানে অ্যাবসেন্ট অথবা ডিমিনিশড ব্রেথ সাউন্ড পাওয়া যাবে। আর তারপরে হলো যে আমরা পেশেন্টকে এখানে মানে ভোকাল ফ্রেমিটাস এবং
ফোকাল রেজোনেন্স দুটাই কম থাকবে। তো এই ফাইন্ডিংস গুলা পাওয়া গেলে আমরা আহ, ভাববো যে এখানে প্লুরাল ভিশন আছে। তো এই সাইন গুলা লিখলেই হবে। এখন এরপরে যখন কোশ্চেন আসবে যে এই হাউ উইল ট্রিট এ কেস অফ প্রলিফিশন, তো সেক্ষেত্রে প্রলিফিশনের তো দুইটা ম্যানেজমেন্ট, একটা হচ্ছে প্লুরাল ইফিউশনের ম্যানেজমেন্ট আর টিউবারকুলার প্রলিফিশনের ম্যানেজমেন্ট। তার মানে এই পেশেন্টটাকে প্রলিফিশনের জন্য আমরা আগে অ্যাসপিরেশন করব, প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করব। অ্যাসপিরেশন করে দেবো পুরোটাই, যাতে পেশেন্টের কমপ্লিকেশন না থাকে, এখান থেকে যাতে থিকেন পুরো ডেভেলপ না করে। আর পাশাপাশি পেশেন্টকে আমরা অ্যান্টি টিবি মেডিকেশন দেবো। অ্যান্টি টিবি মেডিকেশনের সাথে আহ, কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা স্টেরয়েড ব্যবহার করতে পারি। আহ, তাহলে অ্যাবজর্পশনটা ভালো হয় ফ্লুইডের, চিকেন পুরো ডেভেলপ করার পসিবিলিটি কমে যায়। তো আমরা এই কয়েকটা ম্যানেজমেন্ট সেখানে লিখতে পারি যে যদি একটা পেশেন্টের ট্রিটমেন্ট অফ টিউবারকুলার স্পেসিফিকলি বলে দেয় তাহলে। এখন আরেকটা কোশ্চেন যেটা আছে যে 30 years old লেডি প্রেজেন্টেড উইথ ফিভার উইথ চেস্ট পেন, এক্সামিনেশন ফাইন্ডিং সাজেস্ট লেফট সাইডেড প্লুরাল, এটা বলেই দিয়েছে যে লেফট সাইডে প্লুরাল আছে। সো এখন এই পেশেন্টটাকে যদি আমাদের ইনভেস্টিগেট করতে বলে, তো আমরা কিভাবে ইনভেস্টিগেট করব আন্ডারলাইন প্লুরাল ডায়াগনোসিস করার জন্য বা এটা কজ ফাইন্ডিংস করার জন্য। তাহলে এখানে আমরা পেশেন্টের একটা চেস্ট এক্সরে করব, এক্সরে করে দেখবো যে প্লুরাল আছে কি নাই। প্লুরাল থাকলে সেটা মাইল্ড, মডারেট আর ম্যাসিভ প্লুরাল, সেটা দেখেও আমরা একটা আইডিয়া পাবো যে আসলে কি কারণে হতে পারে। তারপরে আমরা পেশেন্টের একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব এবং সেখানে দেখবো যে পেশেন্টের এনিমিয়া আছে কিনা। এনিমিয়া সাধারণত দেখা যায় যে টিউবারকুলোসিস ম্যালিগনেন্সিতে পেশেন্ট এনিমিক হয়। সাথে যে পেশেন্টের আইএসআর যদি থাকে তাহলে টিউবারকুলোসিস, ম্যালিগনেন্সি এই দুইটাকে আমরা চিন্তা করব। সাথে যদি ডাব্লিউসি পরিমাণ অনেক বেশি হয়, মোর দ্যান 11,000 বা এরকম বেশি হলে, বা নিউট্রোফিল কাউন্ট যদি বেশি থাকে, তাহলে আমরা প্যারানিউমোনিক ইনফিউশনটা মাথায় রাখবো। এখন সাথে আমরা এখন এই পেশেন্টটাকে স্পুটাম এক্সামিনেশন করব। স্পুটামের এ বি, স্পুটামের জিন এক্সপার্ট, স্পুটাম ফর গ্রাম স্টেনিং, কালচার সেন্সিটিভিটি, স্পুটাম ফর ম্যালিগনেন্সি, এগুলা করতে পারি। এখন আর তারপরে হচ্ছে পেশেন্টের কজ ফাইন্ডিংস করার জন্য আমরা অনেক ক্ষেত্রে প্লুরাল বায়োপসি নেই, ফ্লোরোস্কোপি করে সিটি স্ক্যান করতে পারি বুকে। তাতে পেশেন্টের আরবিএস, পেশেন্টের ক্রিয়েটিনিন, লিভার ফাংশন, এগুলোও আমরা দেখব। লিভার ফাংশন দেখেও আমরা কিছু জিনিস ধারণা পাবো। অনেক অনেক ক্ষেত্রে আমরা অটো অ্যান্টিবডি লাইক রিমাটয়েড ফ্যাক্টর, তারপর হচ্ছে এএনএ, এগুলা করেও আমরা প্রলিফিউশনের কজ ফাইন্ডিংস করি। যদি এইভাবে কোশ্চেন আসে যে প্রলিফিউশনের সাথে প্রলিফিউশন টিউবারকুলার নাকি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, কিভাবে ডিফারেন্সিয়েট করব, সেক্ষেত্রে আমাদের শুরু করতে হবে প্রলিফিউশনের কালার থেকে। কালারটা যদি হচ্ছে মেল হিমোরেজিক কালার হয় তাহলে সেটা ম্যালিগনেন্সির ফেভারে যাবে। যদি কালারটা যদি হচ্ছে স্ট্র কালার হয় তাহলে সেটা টিবির ফেভারে আসবে। আবার ম্যাসিভ প্লুরাল যদি থাকে বা বা রিকারেন্ট ডিফিউশন, যেটা পানি ড্র করা হচ্ছে আবার জমা হচ্ছে, সেগুলো ম্যালিগনেন্সির ফেভারে যাবে। আর যদি দেখা যায় যে আহ আহ মাইল্ড অর মডারেট ডিফিউশন, স্মল অ্যামাউন্ট ডিফিউশন আছে, তো সেই ক্ষেত্রে হয়তো টিবির ফেভারে আসবে, যদি এইভাবে আমরা ভাগ করি আর কি। তো অ্যামাউন্ট এন্ড কালার দিয়ে আমরা এইভাবে একটু চিন্তা করতে পারি। সাথে হচ্ছে প্লুরাল ফ্লুইড স্টাডি করব, স্টাডি করে যদি নিউট্রোফিল লিম্ফোসাইট প্রিডমিনেন্ট থাকে তাহলে সেটা টিবির ফেভারে আসে। আর যদি ম্যালিগনেন্সির ক্ষেত্রে সেখানে আরবিসি বেশি পাওয়া যায়, অন্যান্য সেলও পাওয়া যায়, কিন্তু আরবিসি থাকে অনেক বেশি, যেটা টিবিতে থাকে না। তো এটা দিয়ে আমরা ম্যালিগনেন্সি আলাদা করতে পারবো। সাথে আমরা পেশেন্টের হচ্ছে দুইটাই এক্সুডেটিভ ফ্লুইড হবে, অর্থাৎ প্রোটিন দুইটারই 3 বেশি থাকবে। তারপরে হচ্ছে আমরা একটা অ্যাডিনোসিন ডিএ মাইনাস করবো, এডিএ। এডিএ লেভেলটা টিবি টিউবারকুলোসিসের ক্ষেত্রে হাই হবে, কাট অফ ভ্যালু যেটা সেটাকে ক্রস করবে এবং বেশি হবে। আর ম্যালিগনেন্সির ক্ষেত্রে ইউজুয়ালি সেটা আহ কাট এডিএল লেভেলটা কম হবে। তো এডিএ লেভেল দিয়ে আমরা টিবি এবং ম্যালিগনেন্সির ক্ষেত্রে একটা ধারণা নিতে পারি যে কোন যদি
এটি এর কাট অফ ভ্যালু যেটা সেটাকে ক্রস করে যায় তাহলে টিবির ফেভারে আসবে। আর যদি দেখা যায় যে সেটা আহ, আহ, কম আছে এবং হচ্ছে কাট অফ ভ্যালুকে ক্রস করে নাই তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমার ফেভারে আসবে। এবং আমরা পেশেন্টকে প্লুরাল বায়োপসি করতে পারি। বায়োপসি করে যদি আমরা গ্রানুলোমেটাস গ্রানুলোমেটাস লেশন পাই তাহলে সেটা টিবি হবে। আর যদি আমরা সেখানে ম্যালিগন্যান্ট সেল এবং হচ্ছে ম্যালিগন্যান্সি পাই তাহলে ম্যালিগন্যান্সি হবে। সো এইভাবেই আমরা টিবি এবং ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে প্রলিফেশনটাকে আলাদা করতে পারবো। এইভাবে আমরা লিখতে পারি। তারপরে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যে প্রলিফেশন ক্ষেত্রে নিউমোথরাক্স ক্লিনিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়। এটার ক্ষেত্রে কিছু জিনিস সিমিলারিটি আছে যে প্রলিফেশন এবং নিউমোথরাক্স দুটাতেই অ্যাপেক্স বিট এবং ট্রাকিয়া অপোজিট সাইডে শিফটে হবে। তার মানে এটা হচ্ছে পুশ হবে, পুশ টু দ্য অপোজিট সাইড, ট্রাকিয়া এবং অ্যাপেক্স বিট, এবং চেস্ট মুভমেন্ট এবং চেস্ট এক্সপান্সিবিলিটি সেম সাইডে রিডিউসড হবে। তো এগুলো হচ্ছে সিমিলারিটি যে প্রলিফেশন নাকি নিউমোথরাক্স। কিন্তু পার্থক্য হচ্ছে যে পারকাশন নোট প্রলিফেশনের ক্ষেত্রে হবে স্টোনিডাল, আর নিউমোথরাক্সের ক্ষেত্রে পারকাশন নোটটা হবে হাইপার রেজোনেন্ট। তো এটা একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সাইন যেটা দিয়ে আমরা এই নিউমোথরাক্স থেকে প্রলিফেশনটাকে আলাদা করব। সো এটা হচ্ছে পারকাশন নোট। পারকাশন নোটটা হলো প্রলিফেশনের ক্ষেত্রে হবে স্টোনিডাল, আর নিউমোথোরাক্সের ক্ষেত্রে হবে হাইপার রেজোনেন্ট। ব্রেথ সাউন্ড দুটাই কম হবে আর অ্যাবসেন্ট হবে। ব্রেথ সাউন্ড দিয়ে আমরা এটা আলাদা করতে পারবো না। সো আমরা আলাদা করব পারকাশন নোট দিয়ে মেনলি। সো এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন গেল প্রলিফেশন এর ক্ষেত্রে। নেক্সট এর নেক্সট এর কোশ্চেন গুলো হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে। ব্রঙ্কিয়াল অ্যাজমা একটা বড় চ্যাপ্টার। এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে, কিন্তু বেসিক জিনিসটা হলো যে আমরা অ্যাজমা সম্বন্ধে কিভাবে জানবো সেটা হলো যে ব্রঙ্কিয়াল অ্যাজমার কি আসতে পারে বা রিটেন পরীক্ষায় যে ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্লাসিফিকেশন আসতে পারে। কিন্তু আহ, এটা আহ, যদি আসে তাহলে এটা বিভিন্ন ভাবে লেখা যাবে যে আহ, এটার অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। যে ক্লিনিক্যালি আমরা দেখি যে পেশেন্টের ওয়েল কন্ট্রোল অ্যাজমা কিনা, পেশেন্টের এটা পোরলি কন্ট্রোল কিনা, আনকন্ট্রোল কিনা, এইভাবে আমরা একটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন করতে পারি। আবার হচ্ছে প্যাথোফিজিওলজিক্যালি অ্যাজমা এমন আছে যে অ্যালার্জিক অ্যাজমা, নন অ্যালার্জিক অ্যাজমা, লেট অনসেট অ্যাজমা। এইভাবে আমরা একটা প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন করতে পারি। আবার হচ্ছে অ্যাজমার কিছু স্পেশাল ভেরিয়েন্ট আছে, যেমন এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, অ্যাসপিরিন ইনডিউসড অ্যাজমা। তো এগুলা দিয়ে অকুপেশনাল অ্যাজমা, এগুলা দিয়েও একটা ক্লাসিফিকেশন হতে পারে। তো এইগুলা সম্বন্ধে একটু থিওরিটিক্যালি পড়ে নিতে হবে যে অ্যাজমার কি কি ধরনের অ্যাজমা আছে। আবার হচ্ছে যদি এখন এই মেন কোশ্চেন যেগুলো আসে অ্যাজমা থেকে যে হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা ইন ইউর মেডিসিন ওয়ার্ড। সো এই কোশ্চেনটাই কয়েকটা ভাবে ঘুরে ফিরে আসতে পারে যে একটা পেশেন্ট যদি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা নিয়ে আসলো বা একটা সিনারিওতে থাকলো, এটা কিভাবে এটার ম্যানেজমেন্ট কি হবে। আমার মনে হয় 3, 4, 5 যে কোশ্চেন গুলো আছে সবগুলা একই ধরনের কোশ্চেন। তো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা নিয়ে পেশেন্ট যখন আসবে, পেশেন্ট হসপিটালে আগে আমরা পেশেন্টকে ভর্তি করব, হসপিটালাইজেশন করব, করে পেশেন্টের আহ আমরা কয়েকটা জিনিস ফিজিক্যাল এক্সামিনেশন করব, করে পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে রেসপিরেটরি রেট দেখবো, অক্সিজেন লেভেল দেখবো হাইপোক্সিয়াতে আছে কিনা, যে পালস অক্সিমিটারে দেখবো যে অক্সিজেন কত আছে সেটা দেখবো, ব্লাড প্রেশার দেখবো যে পেশেন্ট শকে আছে কিনা, আর পালস দেখবো পেশেন্ট ট্যাকিকার্ডিয়া কিনা বা পেশেন্ট শকে চলে গেছে কিনা। রেসপিরেটরি রেট অনেক ক্ষেত্রে যে সাইলেন্ট চেস্ট হয়ে যায় যখন একদম রেসপিরেটরি অ্যারেস্টের মতো হয়ে যায় অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, সেরকম কিছু পেশেন্ট থাকে। আর তাছাড়া তো আমরা পেশেন্টকে চেস্ট এক্সামিনেশন করব, পেশেন্টের আমরা যেটা পাই অ্যাজমাতে ভেস্টিকুলার প্রolonged respiration উইথ রংকাই পাই। তো এই ফিজিক্যাল এক্সামিনেশন শেষ করে আমরা পেশেন্টটাকে অ্যাসেস করব যে আসলে পেশেন্টের লাইফ থ্রেটেনিং কন্ডিশন কিনা।
তো এগুলা আমরা অবশ্যই এটা ম্যানেজ করেই তারপরে আমরা ওষুধ দেওয়া শুরু করবো, মেডিসিনে যাব। যে অক্সিজেন থেরাপি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, এই অবস্থায় অক্সিজেন থেরাপিটা দিতে হবে। তো অক্সিজেন থেরাপি আমাদের অক্সিজেন লেভেল 94 এর উপরে রাখার জন্য যতটুকু অক্সিজেন দেওয়া দরকার ততটুকু অক্সিজেন দিব। সেটা আমরা 4 লিটার দিয়ে শুরু করতে পারি, পরে আমরা 6, 8 এভাবে বাড়াতে পারি। তো অক্সিজেন থেরাপিটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে যে পেশেন্টটাকে আমরা সিস্টেমিক স্টেরয়েড দিব। সিস্টেমিক স্টেরয়েড হাইড্রোকর্টিসন দিতে পারি। হাইড্রোকর্টিসন শর্ট অ্যাক্টিং এবং র‍্যাপিড অনসেট অফ অ্যাকশন, এই জন্য হাইড্রোকর্টিসন আমরা ইউজ করি। তারপরে হচ্ছে পেশেন্টকে আমরা ব্রঙ্কোডাইলেটর দিব, শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, সালবিউটামল, ইপ্রাট্রপিয়াম। এগুলো আমরা ইমার্জেন্সি অবস্থায় নেবুলাইজ ফর্মে দিতে পারি। তাছাড়া আমরা অনেক সময় ইনহেলার বা স্পেসার ইউজ করেও দিতে পারি। তো নেবুলাইজার থাকলে আমরা নেবুলাইজার দিয়ে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর শুরু করব। এবং কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টকে আমরা অ্যাড্রিনালিন ইনজেকশনও দেই, যদি কোনো পেশেন্টের পেশেন্ট যদি কোনো হাইপারসেনসিটিভ রিয়াকশন থাকে, বা কোনো ড্রাগস বা কোনো ফুড অথবা কোনো অ্যালার্জি এক্সপোজার থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাড্রিনালিন ইনজেকশন আমরা দিতে পারি। তারপরে হচ্ছে পেশেন্টটাকে আমরা ইনহেল ফর্মে ইনহেল কর্টিকোস্টেরয়েড শুরু করব। ওরাল ফর্মে আমরা ব্রঙ্কোডাইলেটর ইউজ করব। ব্রঙ্কোডাইলেটরের ভিতরে থিওফাইলিন, ডক্সিফাইলিন, এই এই মেডিসিন গুলা দেয়া যায়। সাথে আমরা পেশেন্টটাকে যোগ করি একটি লিউকোট্রাইন্স রিসেপ্টর ইনহিবিটর, মন্টেলোকাস যোগ করতে পারি। এবং আহ, এই পেশেন্ট গুলাকে আমাদের যখন অ্যাকিউট সেটিং এ থাকে, তখন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করতে পারি। ম্যাগনেসিয়াম সালফেটও খুব ভালো এই কাজ করে এইসব ক্ষেত্রে, অ্যাকিউট সিভিয়ার কন্ডিশনে। এরপরে আমরা পেশেন্টটাকে অ্যাসেসমেন্ট করে পেশেন্টের চেস্ট এক্সরে, ইসিজি, ট্রোপোনিন আই দেখে আমরা আদার ডিজিজ বা ডিফারেন্সিয়াল যদি থাকে সেগুলোকে এক্সক্লুড করব। এখন যদি এইভাবেও পেশেন্ট যদি এই ম্যানেজমেন্ট পুরো ফুল ম্যানেজ না হয়, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেটর অথবা আইসিইউ তে দিয়ে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট দিতে পারি। এগুলাও কিছু কিছু পেশেন্টকে লাগবে, যে অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে যদি কোনো পেশেন্ট আসে। সো এগুলো আমরা এইভাবে আমরা একটা পেশেন্ট ম্যানেজ করতে পারি। তো আমরা প্রথমে একটা ইমার্জেন্সি থেকে ইমার্জেন্সি ম্যানেজ করব, তারপরে যদি ওয়ার্ডে ম্যানেজ করব, যদি না হয় সেক্ষেত্রে আমরা আইসিইউ তে ম্যানেজ করব। প্রত্যেকটা পার্টি আমার মনে হয় এটা রিটেন কোশ্চেনে লিখে দিলে ভালো হয়, যে আমরা পেশেন্টকে কন্ডিশন অনুসারে এই ম্যানেজমেন্ট দিব। ইমপ্রুভ না হলে আমরা রেফার করব হায়ার সেন্টারে অথবা আইসিইউ ম্যানেজমেন্ট পর্যন্ত, যেহেতু পেশেন্টের অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বা লাইফ থ্রেটেনিং অ্যাজমা এগুলো যদি থাকে। আচ্ছা, এরপরে যদি একটা কোশ্চেন আসে যে পেশেন্টের হিস্টোরিক হাইপার ভেন্টিলেশন আর এপিসোডিক ব্রঙ্কিয়াল অ্যাজমা, এইগুলার থেকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। তো এগুলা ডিফারেন্সিয়েট করতে হবে হচ্ছে প্রপার হিস্ট্রি টেকিং অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন। তিনটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। তো যদি হচ্ছে হিস্ট্রি থেকে আমরা শুরু করি, তাহলে একটা হিস্টোরিক হাইপারভেন্টিলেশন পেশেন্টের কিছু এংজাইটি থাকবে, পেশেন্টের এংজাইটি, ডিপ্রেশন, এই এই ধরনের বা মুড ডিসঅর্ডারের কোনো হিস্ট্রি থাকতে পারে, অথবা স্ট্রেসফুল লাইফস্টাইল এগুলা থাকতে পারে। আর অপরদিকে অ্যাজমার পেশেন্টের কি হিস্ট্রি থাকবে, পেশেন্টের অ্যালার্জির হিস্ট্রি থাকবে, পেশেন্টের হচ্ছে অ্যালার্জিক স্কিন কন্ডিশন, অ্যালার্জিক রাইনাইটিস, এই রিলেভেন্ট হিস্ট্রি গুলা পেশেন্ট দিবে। অথবা ফুডের সাথে কোনো প্রবলেম আছে কিনা, ডাস্ট এগুলোর সাথে সম্পর্ক আছে কিনা, এই হিস্ট্রি গুলা দিবে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট। এখন হলো যে হিস্ট্রি এগুলার পাশাপাশি যে এই যখন আমরা পেশেন্টকে ফিজিক্যাল এক্সামিনেশন করব, ফিজিক্যাল এক্সামিনেশনে হিস্টেরিক পেশেন্ট গুলোর ক্ষেত্রে অলমোস্ট নর্মাল পাওয়া যাবে। এখানে কোন ধরনের যখন অ্যাটাক হচ্ছে, ডিউরিং অ্যাটাকও দেখা যাচ্ছে যে বেস তাওয়ার নর্মাল, নো রংকাই, নো ক্রিপিটেশন, এই ধরনের ফিচার গুলো পাওয়া যাবে। কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে যখন ডিউরিং অ্যাটাক, কিন্তু আমরা পেশেন্টের
ভেসিকুলার প্রলং এক্সপিরেশন পাবো, রংকাই পাবো। এই ফাইন্ডিংস গুলা আমরা পেতে পারি। আবার আমরা যখন স্পাইরোমেট্রি করব উইথ রিভার্সিবিলিটি টেস্ট, তো তখন দেখবো যে ব্রঙ্কিয়াল অ্যাজমায় অনেক ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা কিন্তু আমরা স্পাইরোমেট্রি করে ডায়াগনোস করতে পারি, বা পিক এক্সপিরেটরি ফ্লো মিটার দিয়ে ডায়নাল ভেরিয়েশন থেকে আমরা স্পাইরোমেট্রি করে ব্রঙ্কিয়াল অ্যাজমা ডায়াগনোস করতে পারবো। কিন্তু হিস্টোরি কনভালশনে আহ, এই ধরনের কোনো ফাইন্ডিংস পাওয়া যাবে না, নর্মাল থাকবে। তো আমরা পেশেন্টকে ক্লিনিক্যাল হিস্ট্রি এক্সামিনেশন এবং হচ্ছে ইনভেস্টিগেশন করে এই দুটাকে ডিফারেন্সিয়েট করব, এইভাবে আমরা করতে পারি। আর এখন একটা যদি কোশ্চেন আসে যে 40 years old male presented with recurrent breathlessness and wheezing for several years, তাহলে যদি হুইজিং বলেই দেয় তাহলে কিন্তু আমাদের ডিডিটা ছোট হয়ে যায়, তার মানে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আছে। তো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কি কি হতে পারে, সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, সিস্টিক ফাইব্রোসিস, এইগুলো আমরা ডিডিতে রাখতে পারি। আর যদি এখানে ফিজিক্যাল সাইন চাই, সেটা সাইন সিমটম অলরেডি আমরা মনে আলোচনা করেছি। তো এখন লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর থেকে ব্রঙ্কিয়াল অ্যাজমাকে কিভাবে ডিফারেন্সিয়েট করব, এই ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে আহ আমরা এখানেও শুরু করব হিস্ট্রি, আর হচ্ছে ফিজিক্যাল হিস্ট্রি থাকবে, আর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, এই দুটার মাধ্যমে এবং ইনভেস্টিগেশন, এই তিনটার মাধ্যমে আমরা এখানে তিনটাকে আলাদা করব। ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরকে আলাদা করব। যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে একটা হচ্ছে এপিসোডিক হিস্ট্রি দিবে, এবং এপিসোডিক হিস্ট্রির ভিতরে পেশেন্টের কি থাকবে, পেশেন্টের হচ্ছে অ্যালার্জির হিস্ট্রি থাকবে, পেশেন্টের হচ্ছে কোল্ড ও ডাস্ট অ্যালার্জি থাকবে, এই হিস্ট্রি গুলা দিবে। এবং হচ্ছে কোনো অ্যালার্জি যদি এক্সপোজ হয় তারপরে সেই অ্যাজমাটা বেড়ে যাবে, এই জন্য হিস্ট্রি দিবে। আর লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্ষেত্রে কিন্তু পেশেন্ট হিস্ট্রি দিবে হচ্ছে তার কার্ডিয়াক ডিজিজের হিস্ট্রি দিবে, পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ হয়তো আগে থেকে ছিল, আগে থেকে চেস্ট পেন ছিল, এই ধরনের হিস্ট্রি দিবে। আর হচ্ছে সাথে হচ্ছে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ থাকবে, পেশেন্টের অর্থোপনিয়া, প্যারাক্সিমাল নক্সিয়াল ডিসনিয়া, এগুলোর হিস্ট্রি দিবে। তার মানে হচ্ছে পেশেন্ট হিস্ট্রি দিবে যে পেশেন্টের হচ্ছে অর্থোপনিয়া, মানে শোয়ার পরে শ্বাসকষ্ট বেড়ে যায়, অথবা শোয়ার থেকে প্রচন্ড শ্বাসকষ্টের কারণে ঘুম ভেঙে যাচ্ছে, প্যারাক্সিমাল নক্সিয়াল ডিসনিয়া হচ্ছে, এই ধরনের হিস্ট্রি দিলে সেগুলো ফেভারে আসবে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের। আর তারপরে হচ্ছে পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশনে যদি করি, তো অ্যাজমাতে যে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন পাওয়া যায়, রংকাই পাওয়া যায়। আর লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ক্ষেত্রে ব্রেথ সাউন্ড নরমাল থাকবে, কিছু কিছু ক্ষেত্রে রংকাই পাওয়া যায়। কিন্তু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্ষেত্রে যে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর বাইল্যাটারাল বেজাল বাইল্যাটারাল বেজাল ফাইন ক্রিপিটেশন, যেটা নাকি হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরেই পাওয়া যাবে। তো এই এটা দিয়ে কিন্তু অ্যাজমা এবং সিওপিডি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরকে আমরা আলাদা করতে পারি। তাছাড়াও হচ্ছে যে পেশেন্টকে যদি আমরা ইনভেস্টিগেশন করি, তাহলে আমরা ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এগুলা করে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ফিচার গুলা দেখতে পারবো। আর অ্যাজমা ডায়াগনোস করার জন্য আমরা স্পাইরোমেট্রি, পালমোনারি ফাংশন টেস্ট, সাথে হচ্ছে যেটা করি যে আমরা পেশেন্টকে ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট আর মেথাকোলিন চ্যালেঞ্জ টেস্ট, এই টেস্ট গুলা করে অ্যাজমা ডায়াগনোস করতে পারি। সো এগুলা আমরা হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন থেকে ডায়াগনোসিস করতে পারি। তারপরে হচ্ছে যদি কোশ্চেন আসে যে 30 years old female presented with the recurrent dyspnea and hospitalization maintained. So bronchial asthma physical sign এগুলো আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। এখন ইম্পর্টেন্ট কোশ্চেন এর ভিতরে যদি আসে যে a 30 years old male man presented with severe breathlessness for 3 hours and he has history of cough and allergy, how will you manage 3 hours? সো এটা অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে। অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমার ম্যানেজমেন্টটাও আমরা আজকে আলোচনা করেছি কিছুক্ষণ আগেই। যদি একটা কোশ্চেন আসে যে এ ইয়াং মেল 35 years presented with severe respiratory distress and examination a pulse at 112, blood pressure 130/90, almost normal, and what is the wrong tie on auscultation,
তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা মানে অ্যাজমা সিওপিডি এর দিকে আসবে। তাহলে আমরা এই পেশেন্ট গুলাকে যেভাবে ম্যানেজ করবো এটাও আমরা আলোচনা করেছি। তো ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তারপরের একটা কোশ্চেন যেটা দেখা যাচ্ছে যে a boy of 14 years presented with a history of repeated breathlessness and he got family history of allergy। তাহলেও আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এইখানে পেশেন্টটার অ্যালার্জির হিস্ট্রি যেহেতু পাওয়া যাচ্ছে সেহেতু আমরা অ্যাজমার ফেভার এটাকে নিয়ে আসবো। এখন এটার আহ, এখানে একটা জিনিস জানতে চাইছে যে ম্যানেজমেন্ট তো আমরা বললাম যে পেশেন্টটাকে কাউন্সিলিং অফ দ্য পেশেন্ট। সো এই পেশেন্ট গুলার কাউন্সিলিং এর ভিতরে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যালার্জি যে এক্সপোজার আছে সেই এক্সপোজার থেকে পেশেন্টটাকে আমাদের সাজেস্ট করতে হবে যে এক্সপোজার অফ অ্যালার্জেন থেকে অ্যাভয়েড করা লাগবে। এবং লাইফস্টাইল মডিফিকেশন এর ভিতরে দেখতে হবে যে কোল্ড অ্যান্ড ডাস্ট যে এনভায়রনমেন্ট আছে এই এনভায়রনমেন্ট মডিফিকেশন করা লাগবে। এবং যার হচ্ছে কোল্ড অ্যালার্জি তার ওই কোল্ড ওয়েদার, কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ফুড এগুলো অ্যাভয়েড করা লাগবে। আর ডাস্ট, ইনডোর এন্ড আউটডোর ডাস্ট আছে যে ডাস্ট গুলা সে অ্যাভয়েড করবে। আহ, তো এই কাউন্সিলিং গুলা করা লাগবে। এবং কোর্স অফ ডিজিজ সম্বন্ধেও আমাদের কাউন্সিলিং করতে হবে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা এই ডিজিজটা হচ্ছে যে এমন একটি রোগ যে এটা যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে এই রোগটাকে আমরা ভালো কন্ট্রোলে রাখতে পারবো। কিন্তু যারা এই যারা ভালোভাবে এই এই অ্যালার্জেন গুলো অ্যাভয়েড করে চলবে এবং প্রপার মেডিকেশন নিবে তারা কিন্তু ভালো থাকবে। কিন্তু এগুলা যদি প্রপারলি কেউ মেনটেন না করে তাহলে কিন্তু পালমোনারি ফাংশন ডিটেরিওরেট করবে। এবং সেক্ষেত্রে কিন্তু যেটা হয় যে যে আহ, এগুলার থেকে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকেও কিন্তু ফিক্সড এয়ারওয়ে ডিজিজ ডেভেলপ করে। তার মানে এই ডিজিজ গুলা তখন সিওপিডির মতো বিহেভ করে। তো এটা কিন্তু লস অফ পালমোনারি ফাংশনের কারণে। তো ওভারঅল ডিজিজ প্রগনোসিস সম্বন্ধে এই যদি আমাদের আর্লি এজে কেউ আসে তাদের আমরা এটা কাউন্সিলিং করে এটা বোঝাবো। সো এইটা কাউন্সিলিং এ এই পয়েন্ট গুলা লিখলেই মনে হয় হবে। আর আরেকটা কোশ্চেন যদি আসে যে ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, এটা একটা খুবই কমন কোশ্চেন এবং পরীক্ষায় শর্ট নোট হিসেবে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া যেটা যে ব্লাড ইওসিনোফিল কাউন্ট, আইজিই লেভেল এগুলা অনেক হাই থাকে। এবং এগুলার এই ইওসিনোফিলিয়ার কজ হিসেবে দেখা যায় যে ফাইলেরিয়া, মাইক্রোফাইলেরিয়া, উচিরিয়া ব্যানক্রপ্টি যেটা সেটার যে লার্ভা গুলা এগুলা ব্লাডে এসে ইসনোফিলের কাউন্ট অনেক বাড়িয়ে দেয়। তো এগুলার থেকে যে সিমটম গুলা যদি আহ, উম, হয় সেগুলো হচ্ছে অ্যাজমা লাইক ফিচার হবে, কাফ, হুইজ, শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড চেস্ট টাইটনেস। সেই ক্ষেত্রে স্কিন অ্যালার্জি থাকতে পারে। সাথে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশনে কিন্তু আমরা অ্যাজমা লাইক ফিচারই পাবো চেস্টে, সাথে স্প্লেনোমেগালি পেতে পারি। এগুলো ট্রপিক্যাল পালমোনারি অনেক ক্ষেত্রে স্কিন বড় থাকে। এবং এই পেশেন্ট গুলাকে আমরা সিবিসি কাউন্ট করে হাই, ইসনোফিল কাউন্ট, আইজিই লেভেল ভেরি হাই। এবং আমরা যদি পাইলেটের অ্যান্টিবডি টেস্ট করি সেটাও পজিটিভ পাবো। অ্যান্টি পাইলেটাল মেডিকেশন দিয়ে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি। তো শর্ট নোট আসলে আমার মনে হয় এটুকু লিখলেই হবে। আহ এরপরের আহ এরপরের টপিক একটা হচ্ছে আজকের মনে হয় এটা লাস্ট টপিক, সেটা হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটার যদি ফাইন্ডিংস বলা হয় যে এই সিওপিডি পেশেন্টের ফাইন্ডিংস কি। তো সিওপিডি পেশেন্টের আমরা ইন্সপেকশন করে যে কিছু ফাইন্ডিংস দেখি যে একটা হচ্ছে যে পেশেন্ট ডিসনিক থাকে ইউজুয়ালি, যে পেশেন্ট ডিসনিক আছে এবং পেশেন্টের ব্যারেল চেস্ট থাকে। চেস্টের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা অনেক বড় হয়ে যায়। আর ইন রেশিও, যেটা রেশিও আমরা দেখি ট্রান্সভার্স ডায়ামিটারের সাথে, তো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বড় হওয়ার কারণে এটা ব্যারেল শেপ চেস্ট থাকে। এবং ইন্টারকোস্টাল ইনড্রয়িং থেকে পেশেন্ট সাধারণত ওয়েট লস থাকে পেশেন্টের। আহ এবং পেশেন্ট দেখা যায় যে ট্রাইপড পজিশনে থাকে, যে এই পেশেন্টের টু রিলিভ
এবং রেসপিরেটরি মাসেল গুলাকে হেল্প করার জন্য ট্রাইপড পজিশনে থাকলে পেশেন্টের একটু কমফোর্টেবল থাকে এবং পেশেন্টের ইন্টারকোস্টাল যে মাসেল গুলো আছে সেগুলো প্রমিনেন্ট হয়ে যায় সিওপিডি পেশেন্টের, এবং পেশেন্ট সায়ানোসিস থাকতে পারে। এখন এগুলার সাথে যদি হচ্ছে আমরা ফিজিক্যালি এক্সামিন করি তাহলে আহ, যেটা হয় যে ভেস্টিকুলার প্রলং এক্সপিরেশন, এখানে সাধারণত বেস সাউন্ডটা হচ্ছে ডিমিনিসড ভেস্টিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, কারণ বেস সাউন্ডটা ডিমিনিসড হয়ে যায় অনেক ক্ষেত্রেই। সাথে রংকাই পেতে পারি। আহ, তো এই রংকাই গুলা সাধারণত ব্রঙ্কিয়াল অ্যাজমায় যেরকম পলিফনিক রংকাই পাওয়া যায়, এই সিওপিডি তে ওরকম পলিফনিক পাওয়া যায় না, এখানে মনোফনিক রংকাই পাওয়া যায়। তো এইভাবে আমরা ইন্সপেকশনে এবং ফিজিক্যাল এক্সামিনেশনের এই সিওপিডি ফাইন্ডিংস গুলো আসলে আমরা এইভাবে লিখবো। সো এই পরের কোশ্চেনেও দেখা যাচ্ছে যে হাউ উইল ইউ গেট ইন দ্য চেস্ট এক্সামিনেশন, তো আমরা মনে হয় যে এগুলাই আমরা বলবো চেস্ট এক্সামিনেশনে, যে আমরা সিওপিডি পেশেন্টে যে এগুলা পাই এগুলা আমরা আলোচনা করলাম, এগুলা বলবো। সিওপিডি পেশেন্টের ম্যানেজমেন্ট যদি আসে তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব এবং অ্যাজমা থেকে সিওপিডি কিভাবে আলাদা করব। তো অ্যাজমা থেকে সিওপিডি আলাদা সেটাও একইভাবে করব, যে আগে আমরা হিস্ট্রি নেব, তারপর ফিজিক্যাল এক্সামিনেশন, তারপরে ইনভেস্টিগেশন। তো হিস্ট্রির ভিতরে আমরা অ্যাজমা পেশেন্টের যেরকম অ্যালার্জির হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, সিওপিডি পেশেন্টের স্মোকিং এর হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। অনসেট অফ এইজ, যেটা অ্যাজমা পেশেন্ট আর্লি এজে প্রেজেন্ট করে, ইউজুয়ালি লেট এজেও প্রেজেন্ট করতে পারে, কিন্তু সিওপিডি ইউজুয়ালি আর্লি এজে প্রেজেন্ট করে না, ইউজুয়ালি লেট এজে প্রেজেন্ট করে আফটার 40, এবং হচ্ছে স্মোকিং এর হিস্ট্রি থাকে একটি, যে যারা হেভি স্মোকার এদেরই বেশি সিওপিডি হয়। তো এই স্মোকিং এর হিস্ট্রি, অ্যালার্জির হিস্ট্রি এবং কোন এজে অনসেট হচ্ছে সেটা দিয়ে আমরা করব। সাথে হচ্ছে অ্যাজমার পেশেন্ট গুলো সাধারণত এপিসোডিক হয়, গুড ডেজ ব্যাড ডেজ থাকে, কিছুদিন ভালো থাকে, মাঝখানে খুবই ভালো থাকে কমপ্লিটলি ওকে, মাঝ পরে আবার সিমটম হয়। সিওপিডির ক্ষেত্রে কিন্তু পারসিস্টেন্ট থেকেই থাকে, কাফ, একটা পারসিস্টেন্ট কাফ উইথ স্পুটাম প্রোডাকশন, এই হিস্ট্রি গুলা সিওপিডি পেশেন্টের বেশি থাকে। এখন হচ্ছে যে পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন অলমোস্ট একই ধরনের থাকে, যদি ইমফাইসিমাস চেঞ্জ হয় তাহলে সিওপিডি তে আমরা ব্যারেল চেস্ট পাই। তাছাড়া তো আর্লি স্টেজে হয়তো খুব বেশি পার্থক্য থাকে না। এখন এটাকে আমরা আলাদা করব কিভাবে, তাহলে আমরা এই পেশেন্ট গুলাকে আলাদা করব হচ্ছে ইনভেস্টিগেশনের মাধ্যমে। ইনভেস্টিগেশন হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট বা স্পাইরোমেট্রি করব, এবং পেশেন্টের হচ্ছে রিভার্সিবিলিটি টেস্ট করব। এইটা টেস্টের মাধ্যমেই আলাদা করতে পারি, কারণ পালমোনারি ফাংশন টেস্টে যদি হচ্ছে অ্যাজমা হয় সেক্ষেত্রে অ্যাজমা হচ্ছে রিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ, এটা ব্রঙ্কোডাইলেটর দিলে এটা পুরোপুরি রিভার্স করে, কিন্তু সিওপিডি যে পেশেন্ট গুলা এটা কিন্তু কমপ্লিটলি রিভার্স করে না। এপিভি1 কিন্তু এই অ্যাজমাতে মোর দেন 12% আর 15% ইমপ্রুভ করে, কিন্তু সিওপিডি পেশেন্টকে এবং 200 ml এর বেশি ইমপ্রুভ করে অ্যাজমাতে, কিন্তু সিওপিডি তে কিন্তু এটা রিভার্স করে না। এই জন্যই, এবং পোস্ট ব্রঙ্কোডাইলেটর এপি1 এপি রেশিও এটা 0.7 এর নিচে হয় সিওপিডির ক্ষেত্রে। তার মানে সিওপিডির সাথে অ্যাজমা পার্থক্য করতে হলে পালমোনারি ফাংশন টেস্ট করতেই হবে। তাছাড়া কিন্তু আমরা আলাদা শুধু ক্লিনিক্যালি বা হিস্ট্রি দিয়েই কিন্তু পুরোটা আমরা আলাদা করতে পারবো না। তো এইটা এইভাবে আমরা আলাদা করলাম। এখন যদি পেশেন্টের ম্যানেজমেন্ট চায় তাহলে আমরা আহ আহ, আহ, কিছু জেনারেল ম্যানেজমেন্ট বলবো। সিওপিডি পেশেন্ট স্মোকিং সিচুয়েশনের জন্য অ্যাডভাইস করবো পেশেন্টকে এক্সারসাইজ, কাউন্সিলিং, মোটিভেশন, ডিজিজ সম্বন্ধে এডুকেশন দিতে হবে। তারপরে হচ্ছে পেশেন্টটাকে হচ্ছে আমরা ব্রঙ্কোডাইলেটর দিব। ব্রঙ্কোডাইলেটর আমরা শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, শর্ট অ্যাক্টিং অ্যান্টিমাসকারেনিক ইউজ করতে পারি, আবার লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, লং অ্যাক্টিং অ্যান্টিমাসকারেনিক ইউজ করতে পারি। সাথে আইসি ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারি। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সাথে পেশেন্টকে থিওফাইলিন, টক্সিফাইলিন, এই মেডিসিন গুলো ইউজ করা হয়, এবং এগুলো হচ্ছে পেশেন্টের হচ্ছে রেসপিরেটরি রেসপিরেটরি
ব্রঙ্কোডাইলেটেশনের জন্য ইউজ করতেছি। সাথে পেশেন্টকে আমরা যদি লং টার্ম ম্যানেজমেন্টের জন্য ইমিউনাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাথে হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি, এই এর মাধ্যমেই আমরা এই একটা একটা ব্রড স্পেকট্রাম ম্যানেজমেন্টের ভিতরের দিকে যেতে পারি সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে। এবং পেশেন্টের যেহেতু অস্টিওপোরোসিস থাকে, অনেক ক্ষেত্রে পেশেন্ট গুলাকে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এগুলা দিতে পারি। তো এইভাবে আমরা একটা সিওপিডি পেশেন্টকে ম্যানেজ করতে পারি। তো যদি একটা পেশেন্ট আসে যদি এরকম যে 50 ইয়ার্স মেল ফার্মার প্রেজেন্টেড উইথ সিভিয়ার ডিসনিয়া এন্ড সায়ানোসিস, পসিবিলিটি যদি চায় তাহলে কিন্তু শুধু একটা ডায়াগনোসিস বললে হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিওপিডি, অ্যাকিউট অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি, অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, তারপরে হচ্ছে আমরা বলতে পারি যে যে নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, এই পেশেন্ট গুলো সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসবে। সো এগুলার ইনভেস্টিগেশন গুলা করে তারপরে আমরা এই পেশেন্ট গুলাকে ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ আমরা যেতে পারি। তো যে সিওপিডির সম্বন্ধে এইখানে মনে হয় আর ইনভেস্টিগেশন, সিওপিডি পেশেন্টকে আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি যে যদি রেসপিরেটরি শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসে তাহলে আমরা একটা এক্স রে, বুকের সিটি স্ক্যান, তারপরে হচ্ছে পেশেন্টের ইসিজি তো করবই, সাথে হচ্ছে পেশেন্টের সিবিসি করব, তারপর হচ্ছে স্পুটাম এক্সামিনেশন করব, এই তারপর হচ্ছে আহ কিছু কিছু ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাম করব। এর মাধ্যমে কিন্তু আমরা ডিফারেন্সিয়াল যে ডায়াগনোসিস গুলো আছে সেগুলো করবো। অনেক ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম একটা কজ যেখানে সিভিয়ার রেসপিরেটরি ডিসনিয়া থাকে, তো সেই ক্ষেত্রে আইডিয়ালি সিটি পালমোনারি এনজিওগ্রাম করার কথা। এইটা সিটি পালমোনারি এনজিওগ্রাম করে আমরা এই পালমোনারি এম্বোলিজম থাকলেও সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। তো সিওপিডি পেশেন্ট গুলোর সম্বন্ধে আমার মনে হয় এটাই আলোচনা। তো আজকে আমরা মোটামুটি যে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করলাম তার ভিতরে হলো যে তার ভিতরে আমরা রেসপিরেটরি ফেইলিওর রেসপিরেটরি ফেইলিওর নিয়ে আলোচনা করেছি। সাথে হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে আলোচনা করেছি। আর তারপরে হচ্ছে আমরা আজকে আমরা রেসপিরেটরি ফেইলিওর, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, প্লুরাল এফিউশনের শর্ট রিটেন কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করলাম। তো আমাদের আর মনে হয় যে যতগুলা রিটেনের কোশ্চেন আছে আরেকদিন আলোচনা করলেই যে রেসপিরেটরি সিস্টেম মনে হয় পুরোটা শেষ হয়ে যাবে। তাহলে এরপরে আমরা কেস ডিসকাশন করতে পারবো যে এই প্রত্যেকটা কেস, যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, প্লুরাল এফিউশন, হিমোপটাইসিস, এই চেস্ট পেইন, এই এই যে সিমটম গুলো ধরে ধরে আমরা মনে হয় যে আলোচনা করতে পারি। সেক্ষেত্রে আমাদের শর্ট কেস, লং কেস এগুলোতে হেল্পফুল হবে। তো আজকের মতো মনে হয় আজকের এই সেশন এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর কমেন্টস করে আপনারা এই কোনো কোশ্চেন থাকলে, রিটেন কোশ্চেন রিলেটেড বা টপিক ডিসকাশন রিলেটেড কোশ্চেন থাকলে সেগুলো শেয়ার করবেন, তাহলে পরবর্তী ডিসকাশনে ওগুলো ওইভাবে আমরা একটু আলোচনা করব। সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি তাহলে। ওকে।